নমস্কার। আজ আমি আপনাদের এই কলকাতা শহরের মধ্যেই এক অন্যরকম সফরে নিয়ে যাব। আজ আমরা পা রাখব এমন এক জগতে যেখানে সময় থেমে গেছে চাকার গতিতে, যেখানে প্রত্যেকটি গাড়ির চাকার নিচে লুকিয়ে রয়েছে শত শত গল্প, যেখানে প্রত্যেকটি গাড়ির ইঞ্জিনে শোনা যায় ইতিহাসের প্রতিধ্বনি। হ্যাঁ, আজকের পর্বের বিষয় হলো ভিনটেজ কার। আমার মতন আর যাদের পুরনো দিনের গাড়ির ব্যাপারে আগ্রহ রয়েছে, আশা করি তাদের অন্তত এই পর্বটি খারাপ লাগবে না। চলুন তাহলে শুরু করা যাক। জানুয়ারি মাসের এক রোববারে একসঙ্গে অনেক ভিনটেজ কার দেখার জন্য আমি চলে এসেছিলাম আরসিটিসি গ্রাউন্ডের ভিনটেজ অ্যান্ড ক্লাসিক কার র্যালিতে। 1906 সাল থেকে শুরু করে বহু দুষ্প্রাপ্য গাড়ি ছিল এই প্রদর্শনীতে। অসাধারণ সব গাড়ির প্রদর্শনী, মনে হচ্ছিল পুরনো কোনো বইয়ের পাতা থেকে উঠে এসেছে এই সমস্ত গাড়িগুলি। ডজ, বুইক, মরিস, অস্টিন, প্লিমাউথ, সেভ্রোলে, স্টোয়ের, ফোর্ড, রোলস রয়েস, উলসলে, আরও কত কিছু। বেশ কিছু ভিনটেজ মোটর বাইকও ছিল। অনেকের কাছেই শুনেছি ভিনটেজ কার মানেই অতি পুরনো জীর্ণ কিছু বাতিল করে দেওয়া গাড়ি, যার কোনোই ব্যবহারিক গুরুত্ব নেই। কিন্তু বাস্তব ক্ষেত্রে এই ধারণা সম্পূর্ণ ভ্রান্ত। ভিনটেজ কার হলো স্বয়ংসম্পূর্ণ এক একটি শিল্পকর্ম, যা সময়কে জয় করে শুধু টিকেই নেই, সেগুলির অসাধারণ বিল্ড কোয়ালিটি এবং কারিগরি উৎকর্ষ বর্তমান সময়ের বহু নামিদামি গাড়িকে টেক্কা দিচ্ছে। এই ভিনটেজ কারগুলি এখনকার গাড়ির মতন দ্রুত বা অত্যাধুনিক সুবিধাযুক্ত নাও হতে পারে, কিন্তু এদের নিজস্ব একটা এলিগেন্সি এবং চার্ম রয়েছে। প্রথমে জেনে নেওয়া যাক ভিনটেজ কার বলতে কী বোঝায়। ভারতের পরিবহন মন্ত্রকের রেফারেন্স অনুযায়ী ভিনটেজ কার বলতে 50 বছরের বেশি প্রাচীন অটোমোবাইলগুলিকে বোঝালেও বৃহত্তর অর্থে অর্থাৎ গাড়িপ্রেমী ও সংগ্রাহকদের মতানুযায়ী 1919 সাল থেকে 1930 সাল অবধি তৈরি হওয়া গাড়িগুলি হলো প্রকৃত ভিনটেজ কার। তার পরবর্তী গাড়িগুলিকে অ্যান্টিক কার, ক্লাসিক কার সহ বিভিন্ন ক্যাটাগরিতে রাখা হয়। মোটর গাড়ি শিল্পের জগতে ভিনটেজ যুগটি ছিল এক নবজাগরণের সময়কাল। 1919 সালে মোটর গাড়ি তখনও একরকম বিরল বস্তু হিসেবেই পরিগণিত হতো। 1930 সাল পর্যন্ত প্রায় এক দশক কাল ধরে বিভিন্ন গাড়ি উৎপাদনের ফলে এটি সর্বব্যাপী হওয়ার পথে অনেকটাই এগিয়ে যায়। কিন্তু এর পরের 2 দশক অর্থাৎ 1950-এর মধ্যবর্তী সময়ে এই অটোমোবাইল ইন্ডাস্ট্রি সামান্য স্তিমিত হয়, কারণ এই মধ্যবর্তী বছরগুলিতে অধিকাংশ শিল্পোন্নত দেশ নিজেদের সড়ক ব্যবস্থা উন্নত করাকেই বিশেষ প্রাধান্য দিয়েছিল। ভিনটেজ কার সংগ্রহ করা বা সেগুলির রক্ষণাবেক্ষণ করা কিন্তু সহজ কাজ নয়। এর জন্য প্রয়োজন প্রচুর ধৈর্য, অর্থ, জ্ঞান এবং সময়। বেশিরভাগ ভিনটেজ গাড়িকে সম্পূর্ণ রেস্টোর করতে হয়। এর জন্য পুরনো পার্টস খুঁজে বের করা বা নতুন করে তৈরি করা একটা বিশাল বড় চ্যালেঞ্জ। একবার রেস্টোর করা হয়ে গেলেও নিয়মিত রক্ষণাবেক্ষণ করাও জরুরি। তেল পরিবর্তন থেকে শুরু করে প্রত্যেকটি ছোটোখাটো জিনিসের দিকে নজরও রাখতে হয়। অবশ্য ভিনটেজ গাড়ি প্রেমীদের একটা বিশাল কমিউনিটি রয়েছে। এখানে অভিজ্ঞতা বিনিময় করা যায়, পার্টস খোঁজা যায় এবং প্রয়োজনীয় সাহায্যও পাওয়া যায়। ভিনটেজ গাড়ি শুধুমাত্র একটা পরিবহনের মাধ্যম নয়, এটি একটি জীবনধারা, একটি শিল্প আর এক টুকরো চলমান ইতিহাস।
আগেকার দিনের এই সমস্ত ভিন্টেজ কারের অসাধারণ গঠনশৈলী ও চমৎকার স্টাইলের মধ্যে অন্যতম একটা অংশ হলো সেগুলির বনেটের উপর মাঝ বরাবর লাগানো হুড অর্নামেন্ট বা বনেট ম্যাসকট। এই হুড অর্নামেন্ট হলো বিভিন্ন গাড়ি কোম্পানিগুলির লোগো অথবা তাদের নির্দিষ্ট কোনো থিমের প্রতীক। সেই সময় এই হুড অর্নামেন্টগুলি গাড়ি কোম্পানিগুলির এলিগেন্সি সিগনেচার হিসেবে অলঙ্কৃত হতো। যেমন রোলস রয়েসের হুড অর্নামেন্ট স্পিরিট অফ এক্সট্যাসি, মার্সিডিজ বেঞ্জের হুড অর্নামেন্ট 3.8 স্টার, জাগুয়ারের হুড অর্নামেন্ট লিপিং জাগুয়ার প্রভৃতি। বিভিন্ন ভিন্টেজ কার কোম্পানির হুড অর্নামেন্টের নামগুলি স্ক্রিনে দেওয়া থাকলো। সেই সঙ্গে পরবর্তী অংশে প্রথমে এই হুড অর্নামেন্টের কিংবা গাড়ির লোগোর ছবিসহ ভিন্টেজ কারের বিবরণ এবং তারপরে সেই ভিন্টেজ কারের সম্পূর্ণ ছবি দেওয়া থাকলো।
কিছু কিছু ভিন্টেজ গাড়ির এক একটা সুবিশাল বনেট। ছোটবেলা থেকেই এই একটা ব্যাপার ভারী অদ্ভুত লাগতো। পরবর্তীকালে এই নিয়ে খোঁজ নিয়ে এর পেছনের কারণ জানতে পারি। আসলে ভিন্টেজ গাড়ির সামনের বনেট এত বড় অংশ জুড়ে থাকার পেছনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। এটা শুধু ডিজাইনের অংশ নয়, বরং প্রযুক্তিগত সীমাবদ্ধতা, উৎপাদন পদ্ধতি এবং তৎকালীন বিলাসবহুল গাড়ির প্রতিচ্ছবি ছিল। পুরনো দিনের বেশিরভাগ গাড়িতে লম্বা ইনলাইন ইঞ্জিন ব্যবহার করা হতো। বিশেষ করে 6 সিলিন্ডার, 8 সিলিন্ডার, এমনকি 12 সিলিন্ডার ইঞ্জিনও রাখা হতো। এই ইঞ্জিনগুলো অনুভূমিকভাবে অনেকটা লম্বা হতো। যেমন একটি ইনলাইন 8 সিলিন্ডার ইঞ্জিনকে সামনের থেকে পেছনে বসানোর জন্য একটি লম্বা বনেটের প্রয়োজন ছিল। অনেক ক্ষেত্রে আবার ইঞ্জিনগুলো সামনের অ্যাক্সেলের কিছুটা পেছনে বসানো হতো। এটি গাড়ির ওয়েট ডিস্ট্রিবিউশন উন্নত করতে সাহায্য করত। এর ফলে ইঞ্জিনের স্থান সংকুলন করার জন্য আরও বেশি সামনের জায়গার প্রয়োজন হতো। এছাড়া ইঞ্জিনের সাথে সম্পর্কিত অন্যান্য উপাদান যেমন রেডিয়েটর, ফ্যান, জেনারেটর, কার্বুরেটর ইত্যাদি বসানোর জন্য যথেষ্ট জায়গার প্রয়োজন হতো। সেই সঙ্গে আধুনিক গাড়ির মতন উন্নত কুলিং সিস্টেম বা কম্প্যাক্ট রেডিয়েটর তখন ছিল না। ইঞ্জিনকে কার্যকরভাবে ঠান্ডা করার জন্য একটি বড় রেডিয়েটর এবং পর্যাপ্ত বায়ু প্রবাহের প্রয়োজন হতো। লম্বা বনেট এই বড় রেডিয়েটরের জন্য জায়গা দিত এবং ইঞ্জিনের গরম বাতাস বের হয়ে যাওয়ার জন্য যথেষ্ট স্থানও দিত। ভিন্টেজ গাড়িগুলোতে আধুনিক গাড়ির মতন পাওয়ার স্টিয়ারিং, পাওয়ার ব্রেক বা অন্যান্য কম্প্যাক্ট ইলেকট্রনিক সিস্টেম ছিল না। এই সিস্টেমগুলো ইঞ্জিনের আশেপাশের জায়গাকে অনেক কমিয়ে এনেছে আধুনিক গাড়িতে। তখন গাড়ির ইঞ্জিন এবং চ্যাসিস ডিজাইনে আধুনিককালের মতন স্থান সংকোচনের ধারণা এতটা প্রচলিত ছিল না। সব কিছুকে সহজভাবে বসানোর জন্য একটি বড় অংশ প্রয়োজন হতো। সেই সঙ্গে একটি লম্বা বনেট প্রায়শই ক্ষমতা, গতি এবং আভিজাত্যের প্রতীক হিসেবে দেখা হতো। বড় ইঞ্জিন মানেই বেশি শক্তি, আর সেই শক্তিকে ঢাকতে একটি লম্বা বনেট ছিল বিলাসিতা এবং স্থাবরত্বের পরিচায়ক। বিশেষ করে দামি এবং বিলাসবহুল গাড়িগুলোতে এই প্রবণতা বেশি করে দেখা যেত, যেমন রোলস রয়েস, ক্যাডিলাক, এই ধরনের গাড়িগুলি। মোট কথা হলো, এখনকার গাড়ির এই ইঞ্জিনগুলি অনেক বেশি কম্প্যাক্ট এবং ক্রসকাট পজিশনে বসানো হয়। এছাড়া অ্যারোডাইনামিক ডিজাইন, পথচারীদের সুরক্ষার নিয়মাবলী এবং ছোট গাড়ির চাহিদার কারণে বনেটগুলো এখন অনেক ছোট এবং ঢালু হয়। সুতরাং ভিন্টেজ গাড়ির লম্বা বনেট শুধু একটি স্টাইলিশ উপাদান ছিল না, এটি তৎক্ষণাৎ ইঞ্জিনিয়ারিংয়ের প্রযুক্তির বাস্তবতা এবং ডিজাইনের একটি প্রতিচ্ছবিও ছিল। আমরা অনেকে পুরনো দিনের গাড়ি বলতে ভিন্টেজ কারকেই বুঝি, কিন্তু শুধু ভিন্টেজ কার বললেই হয় না। এই পুরনো দিনের গাড়ির জগৎকে আরও কয়েকটি ভাগে ভাগ করা রয়েছে তাদের বয়স এবং বৈশিষ্ট্য অনুসারে। সাধারণত যে গাড়িগুলি ৪৫ বছর বা তার পুরনো এবং ১৯০০ থেকে ১৯৪৫ সালের মধ্যে তৈরি, সেগুলিকে অ্যান্টিক কার বলা হয়। এদের ডিজাইন এবং প্রযুক্তিগত বৈশিষ্ট্য বেশ স্বতন্ত্র। এরপরে আসে ভিন্টেজ কার। এই শব্দটির ব্যাপক প্রচলন থাকলেও নির্দিষ্টভাবে ১৯১৯ থেকে ১৯৩০ সালের মধ্যে তৈরি গাড়িগুলিকে ভিন্টেজ কার বলা হয়। এই সময়ের গাড়িগুলোর ডিজাইন এবং ইঞ্জিনিয়ারিংয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছিল। গাড়ির জগতের আরেকটি ভাগ হচ্ছে ক্লাসিক কার। যে গাড়িগুলো কমপক্ষে ২০ বছরের পুরনো কিন্তু অ্যান্টিক বা ভিন্টেজ নয়, সেগুলিকে ক্লাসিক কার বলা হয়। এদের মধ্যে সাধারণত এমন গাড়িগুলি পড়ে যেগুলি তাদের সময়ে বেশ জনপ্রিয় ছিল বা যাদের একটি বিশেষ সাংস্কৃতিক প্রভাব রয়েছে। উদাহরণস্বরূপ ১৯৬০ বা ১৯৭০-এর দশকে মাসেল কারগুলিকে ক্লাসিক কারের মধ্যে ধরা হয়। এদের আরেকটি ভাগ হচ্ছে পোস্ট ভিন্টেজ কার। ১৯৩০ থেকে ১৯৪৫ সালের মধ্যে তৈরি গাড়িগুলিকে এই ক্যাটাগরিতে ফেলা হয়। এবার বলি কালেক্টর কারের কথা। এটি বয়সের উপর নির্ভর করে না, বরং গাড়ির বিরলতা, ঐতিহাসিক মূল্য এবং জনপ্রিয়তার উপর নির্ভর করে। অর্থাৎ তুলনামূলকভাবে নতুন গাড়িও কালেক্টর কার হতে পারে যদি সেটির বিশেষ কোনো বৈশিষ্ট্য থাকে। ২০২১ সালে সেন্ট্রাল মোটর ভেহিকল অ্যাক্ট এর সংশোধনী অনুযায়ী এই সমস্ত ভিন্টেজ ক্যাটাগরির কারের জন্য একটি বিশেষ রেজিস্ট্রেশন প্রক্রিয়া রয়েছে। এদের জন্য একটি বিশেষ VA রেজিস্ট্রেশন প্লেটও দেওয়া হয়। ভিন্টেজ গাড়িকে তার মৌলিক অবস্থায় সংরক্ষণ করা বাধ্যতামূলক। মালিক ইচ্ছে করলেই এর গঠন বা ইঞ্জিনের বড় কোনো পরিবর্তন করতে পারবেন না।
কিছু কিছু মানুষ পুরনো দিনের এই গাড়িগুলির প্রতি প্রচণ্ড রকম প্যাশনেট থাকেন। এর পেছনে বেশ কিছু কারণও রয়েছে। আগের দিনের গাড়িগুলোর ডিজাইন ছিল এক কথায় অসাধারণ। প্রত্যেকটি গাড়ির নিজস্ব একটি স্টাইল ছিল, যা আজকের দিনে প্রায় দেখাই যায় না। এই গাড়িগুলি তৈরি হতো হাতে ধরে অসাধারণ কারিগরি দক্ষতা দিয়ে। এদের বিল্ড কোয়ালিটি ছিল অনবদ্য। অনেকে কেবল ভালোবাসা আর শখের বশেও এগুলো সংগ্রহ করেন। এদের কাছে প্রত্যেকটি গাড়ির সঙ্গে জড়িয়ে থাকে আবেগ। অনেক ভিনটেজ কার কিছু বিখ্যাত ঐতিহাসিক ঘটনার সাক্ষী বা কোনো বিশেষ ব্যক্তিত্বের স্মৃতি বহন করে। যেমন নেতাজি সুভাষচন্দ্র বসুর মহানিষ্ক্রমণের সঙ্গী ওয়ান্ডারার W24 গাড়িটি, যাতে চড়ে তিনি ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে এলগিন রোডের বাসভবন থেকে বেরিয়ে পড়েছিলেন দেশকে স্বাধীন করার স্বপ্ন নিয়ে। এই গাড়িটি অবশ্য আমার কাছে শুধু ভিনটেজ কার নয়, সুপার ভিনটেজ কার। ভিনটেজ কারের রক্ষণাবেক্ষণ একটা মোস্ট চ্যালেঞ্জিং ব্যাপার। ভিনটেজ কারের যত্ন নেওয়া একটি শিল্প এবং এর জন্য বিশেষ মনোযোগের প্রয়োজন। পুরনো গাড়ির যন্ত্রাংশ খুঁজে পাওয়া খুব কঠিন হয়ে যায় এক এক সময়। অনেক সময় নতুন করে যন্ত্রাংশ তৈরি করে নিতে হয়, যা অত্যন্ত ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। আধুনিক গাড়ির মেকানিকরা প্রায়শই ভিনটেজ গাড়ির পুরনো প্রযুক্তির সঙ্গে পরিচিত হন না, তাই অভিজ্ঞ এবং বিশেষজ্ঞ ভিনটেজ কার মেকানিক খুঁজে বের করাটাও জরুরি। পুরনো গাড়িতে রাস্ট বা মরিচা ধরা একটা বড় সমস্যা। একে নিয়মিত পরিষ্কার, মোম পালিশ এবং শুষ্ক পরিবেশে আলাদা করে রেখে দিতে হয়। আধুনিক গাড়ির জন্য ব্যবহৃত জ্বালানি বা ইঞ্জিন অয়েল অনেক সময় পুরনো ইঞ্জিনের জন্য উপযুক্ত হয় না। পুরনো গাড়ির জন্য নির্দিষ্ট ধরনের তেল ও জ্বালানি ব্যবহার করতে হয়। এছাড়া দীর্ঘ সময় ধরে গাড়ি ব্যবহার না হলে ব্যাটারিও ডাউন হয়ে যেতে পারে। নিয়মিত চার্জ দেওয়া এবং ব্যাটারি ডিসকানেক্ট করে রাখারও প্রয়োজন হয়। সেই সঙ্গে পুরনো টায়ার সহজে ফেটে যেতে পারে। আধুনিক টায়ার লাগালেও সেগুলির স্পেসিফিকেশন যেন গাড়ির মূল টায়ারের মতোই হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে। গাড়ির ইন্টেরিয়র ডেকোরেশনের মধ্যে চামড়ার আসন, কাঠের ড্যাশবোর্ড বা ফ্যাব্রিকের আচ্ছাদন, এগুলোকেও নিয়মিত পরিষ্কার এবং রক্ষণাবেক্ষণ করতে হয়। এই সমস্ত তথ্য জানার পরে বোঝা যায় এই ভিনটেজ কারের রক্ষণাবেক্ষণ কতটা চ্যালেঞ্জিং হতে পারে। প্রত্যেকটি ভিনটেজ কারের মধ্যে লুকিয়ে রয়েছে এক গভীর গল্প, যা সময়কে অতিক্রম করে আমাদেরকে নিয়ে যায় এক অন্য জগতে। এই গাড়িগুলো শুধু ধাতু আর টায়ারের সমষ্টি নয়, এগুলো বহু ইতিহাসের সাক্ষী, সংস্কৃতির প্রতিচ্ছবি আর ইঞ্জিনিয়ারিংয়ের এক অসাধারণ নিদর্শন। take more time to make these people